অনেক দিন আগের কথা। কোনো এক গ্রামে মহেশ আর সুরেশ নামে দুই ভাই থাকত। সৌভাগ্যবশত বড় ভাই মহেশ একটা ভালো চাকরি করত আর সে খুব বড়লোকও ছিল, আর ও নিজের স্ত্রী মমতার সাথেই থাকত। অন্যদিকে ছোট ভাই সুরেশ খুব গরিব ছিল, আর সে দিনমজুরের কাজ করত আর নিজের স্ত্রী কোয়েলকে নিয়ে থাকত। কিন্তু একদিন এমন হলো যে ওদের মা বাবা একদিনেই একসময়েই মারা গেলেন। মা, বাবা, তোমরা যে দুজনে একসাথে আমাদের ছেড়ে চলে গেলে। আর কেঁদো না তুমি, যেটা হবার সেটাকে কে আটকাতে পারে? এই ভাই, বাচ্চাদের মতো কাঁদিস না তো, সবাইকে একদিন না একদিন যেতেই হবে। পরের দিন সুনীল, সুরেশ আর ওর বউ আমাদের এখানেই থাকবে আর আমাদের ঘরে বসেই কি খাবে? হ্যাঁ মমতা, তুমি একদম ঠিক বলছো। পরের দিন শোন সুরেশ, যতদিন মা বাবা বেঁচে ছিল ততদিন তোরা আমাদের সাথে ছিলি, কিন্তু এখন তোকে অন্য কোনো ব্যবস্থা দেখতে হবে। দাদা, এ আপনি কি বলছেন? নিজের ছোট ভাইকে আলাদা করে দেবেন? এই তুই কে রে, দুই ভাইয়ের মধ্যে কথা বলার? চুপ কর বলছি। কোয়েল, দাদা বৌদি ঠিকই বলছে। এই বাড়িটা দাদার বাবার টাকা দিয়ে বানানো। আমি শুধু পরিশ্রমই করেছিলাম, তাই এই বাড়িতে আমার কোনো অধিকার নেই। সুরেশের ভাগে একটুখানি জমি ছিল, সে তার স্ত্রী কোয়েলকে নিয়ে ওখানেই গেল। কোয়েল, আজকের থেকে এটাই আমাদের সংসার। আমি কাজে যাচ্ছি, আমার দেরি হচ্ছে। মহেশ যে ফ্যাক্টরিতে কাজ করত, যখনই সে ওখানে পৌঁছালো তখনই ওখানকার সিকিউরিটি ওকে আটকে দিল। কোথায় যাচ্ছিস বে? আরে গার্ড দাদা, ভুলে গেলে আমি যে এই ফ্যাক্টরিতেই কাজ করি। কাজ করিস না, কাজ করতিস। তখনই ওখানে মুনিমজি চলে এলেন। এ সুরেশ, শোন, গার্ড একদম ঠিকই বলছে। যখন তোর ভাই লাথি মেরে বাড়ির থেকে তোকে তাড়িয়ে দিয়েছে, তখন আমরাই বা তোকে কেন কাজে রাখবো? তোকে তো কাজই দিয়েছিলাম তোর ভাইয়ের গ্যারান্টিতে। তাই তোর ভাই যখন তোকে লাথি মেরেছে, তাই তোকে আমরাও লাথি মারবো। যা এখান থেকে, বেরো। এই শুনে সুরেশের খুব খারাপ লাগে। সে মুনিমজিকে কিছু না বলে আশেপাশের কোম্পানিতে এবং অনেক দোকানে সে কাজের খোঁজ করল, কিন্তু কোথাও সে একটা কাজ পেল না। আরে, তুমি আজকে তাড়াতাড়ি চলে এলে যে? এরপর সুনীল সব কথা কোয়েলকে বলল। তোমার খারাপ লাগবে জেনেও বলছি যে তোমার ভাইয়ের ব্যবহার দেখে মনে হচ্ছে ও তোমার ভাই না, তোমার শত্রু। কিন্তু সব দোষ তোমার দাদারও নয়। মমতাদি সবসময় তোমার দাদার কাছে তোমার নামে উল্টোপাল্টা বলতেই থাকে। কোয়েল, অন্যকে দোষ দিয়ে আর কি লাভ? দাদার ভাগ্য ভালো ছিল যে দাদা ঠিকমতো লেখাপড়া করে ফেলেছে, কিন্তু আমি করিনি, তাই আমার টাকা পয়সা হয়নি। এইভাবে অনেকদিন কেটে গেল, কিন্তু সুরেশ কোথাও কোনো কাজ পেল না। কিন্তু অন্যদিকে ওর জমিতে বাদামের ভালো ফসল হয়েছিল। কোয়েল, এবার বাদামের ফলন খুব ভালো হয়েছে, তাই আমি ঠিক করেছি আমি অন্য কোথাও আর কাজ করব না। আমি বাদামই বেচবো, আর তার সাথে একটা চায়ের দোকানও খুলবো। কি গো, আমি ঠিক বলছি তো? হ্যাঁ গো, এটাই ভালো হবে। পরের দিন থেকেই ওরা দুজন মিলে জমির মাটি খুঁড়তে লাগলো। আর তখনই সেখানে চুপি চুপি মমতা এসে ওদের এসব করতে দেখে হাসতে লাগলো। ভালোই হয়েছে ওদেরকে বার করে দিয়েছি বাড়ি থেকে, না হলে ওদের মতো গরিবদের সাথে থেকে থেকে আমরাও একদিন গরিব হয়ে যেতাম। ওরা দুজনে মাটি খুঁড়ছিল, ঠিক সেই সময় মাটি থেকে একটা জাদুর বাদাম বেরিয়ে আসে, আর আস্তে আস্তে তার আকার বড় হতে থাকে। এটা কি বেরোলো মাটি থেকে? এত বড় বাদাম তো আমি আজ পর্যন্ত দেখিনি। তখনই জাদুর বাদাম বলে উঠল, আমি এক জাদুর বাদাম। তোমাদের পরিশ্রম আর দুজনের মধ্যে গভীর ভালোবাসা দেখে আমি খুব খুশি। এই বাদাম থেকে তেল বার করে সেই তেল দিয়ে ঠাকুরের সামনে একটা প্রদীপ জ্বালিয়ে দিও, তাহলে তোমার রান্নাঘর সোনার হয়ে যাবে। এই বলেই বাদামটা মাটিতে পড়ে যায়। কোয়েল, আজ পর্যন্ত আমরা কারুর ক্ষতি করিনি বা করার চিন্তাও করিনি, তারই ফল হয়তো আজকে আমরা পেলাম। চলো, এই বাদামের তেল বার করে ঠাকুরের সামনে প্রদীপ জ্বালিয়ে দিই, দেখি কি হয়। এই অশিক্ষিত আর মূর্খ লোকেরা না যার তার কথা মেনে নেয়। জাদু টাদু বলে কিছুই হয় না। এসব বাজে কথা। এই বলে মমতা ওখান থেকে চলে গেল, আর অন্যদিকে সুরেশ ওই বাদাম থেকে তেল বার করে রাতে ঠাকুরের সামনে একটা প্রদীপ দিয়ে দিল। আর সকালবেলা উঠে দেখল যে ওদের রান্নাঘর সোনার হয়ে গেছে। সুরেশ, এই দেখো, আমাদের রান্নাঘর তো সোনার হয়ে গেল। এই যে চমৎকার হয়ে গেল গো, আমাদের সব কষ্ট শেষ হয়ে গেল। এবার আমরা নিজেদের জন্য একটা বড় ধাবা বানাবো আর বড় একটা বাড়িও করব। হ্যাঁ কোয়েল, তুমি একদম ঠিক বলেছ। পরের দিন ওই রান্নাঘরে রাখা 2-3টে সোনার চামচ ও বিক্রি করে দেয়, আর ওই টাকা দিয়ে নিজের জন্য ভালো একটা দোকান নিয়ে নেয়, আর ধীরে ধীরে একটা বড় বাড়িও বানিয়ে ফেলে। আর অন্যদিকে ওর দাদা বৌদি সব জানতে পেরে অবাক হয়ে যায়। মমতা, এরা হঠাৎ করে টাকা পেল কোথার থেকে? এই যা,
ওই বাদামের কথাটা সত্যি হয়ে গেল না তো? এই মহেশ, চলো ওদের বাড়িতে চলো, বাকিটা আমি পরে বলছি। এই বলে ওরা দুজন সুরেশের বাড়িতে পৌঁছে গেল। আরে আরে দাদা বৌদি, আসো আসো, আমাদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পর তো ভুলেই গেলে। শোন সুরেশ, তুই তো জানিসই যে আমি তোর মতো ফ্রি বসে থাকি না। এমনি তোদের বাড়ির সামনে থেকে যাচ্ছিলাম, তাই হঠাৎ করে। কোয়েল, তোমার রান্নাঘর থেকে হলুদ আলো আসছে, আমি একটু গিয়ে দেখবো? যাই? হ্যাঁ হ্যাঁ দিদি, তোমারই তো রান্নাঘর, যাও না, যাও। এরপর মমতা ওর রান্নাঘরে পা দিতেই আর চারদিকটা দেখেই ওর চোখ তো ছানা পড়া হয়ে গেল। ওই রান্নাঘরে সবকিছু, এমনকি জলটাও পর্যন্ত সোনার ছিল। তখনই ওর নজর পড়ল ওই প্রদীপটার ওপর, যেটা নাকি বাদামের তেল দিয়ে জ্বলছিল। মনে হচ্ছে এটাই সেই তেল যেটার জন্য রান্নাঘরটা সোনার হয়ে গেছে। আমি একটু তেল চুরি করে নিই এখান থেকে। মমতা আগে থেকেই একটা প্লাস্টিকের কোটো নিয়ে গেছিল, যাতে করে ও ওই তেলটা নিয়ে আসে। তারপর বাড়িতে এসে ও মহেশকে সবকিছুই বলে। দেখো, আমার তো মনে হয় না এসব কিছু হয়েছে। তাও যদি তোমার মনে হয় তাহলে যাও, তুমিও তোমার রান্নাঘরে বাদামের তেলের প্রদীপ জ্বালাও। মমতা ওই তেল দিয়ে নিজের রান্নাঘরে প্রদীপ তো জ্বালিয়ে দিয়েছিল, কিন্তু তার ফলস্বরূপ ওর রান্নাঘর পুরো ঘাসের হয়ে যায়। ওর রান্নাঘরের সমস্ত জিনিসপত্র, এমনকি বাসনপত্র, তেল মশলা সব ঘাসের হয়ে গেছিল, যার কোনোই দাম ছিল না। দেখতে দেখতেই ওর রান্নাঘরে অনেক গরু, মোষ, ছাগল চলে আসে আর সবকিছু খেয়ে নেয়। এ মা, এ কি হয়ে গেল? আমার রান্নাঘর যে পুরো ঘাসের হয়ে গেল। কিন্তু কোয়েলের তো সোনার হয়েছিল, আমার কেন ঘাসের হয়ে গেল? আর এখন গরু মোষ সব ঘাস খেয়ে নিচ্ছে। ওই চুরির তেলের জন্য ওদের এত লোকসান হয় যে মহেশের চাকরিও চলে যায়, আর গোটা বাড়ি ঘাসের হয়ে যাওয়ার জন্য গরু ছাগল সব খেয়ে নেয়। এক কথায় বলতে গেলে ওরা রাস্তার ভিখিরি হয়ে যায়। মমতা, এই সব কিছু তোমার ভুলের জন্যই হয়েছে। আমি সুরেশ আর কোয়েলের সাথে কত খারাপ ব্যবহার করেছি, আর আমিও একটা গাধা। তোমার কথা শুনে নেচেছি আমি, কিন্তু তাও ওরা কোনোদিন আমাকে উল্টে কোনো জবাব দেয়নি। কারণ ওদের মনে প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা ছিল, তাই ওদের রান্নাঘর সোনার হয়ে গেছে। কিন্তু আমরা কি করেছি? শুধুমাত্র অন্যায় আর ছলনা। তাই আমাদের এখন সারা জীবন রাস্তায় বসেই ভিক্ষা করতে হবে। হ্যাঁ গো, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি তোমার সাথে যে কোনো জায়গায় থাকতে রাজি, কিন্তু তার আগে আমি একবার ওদের কাছে গিয়ে ক্ষমা চাইবো। এরপর মহেশ আর মমতা সুরেশের বাড়িতে গিয়ে ক্ষমা চায়। কোয়েল, আমার জন্যই দুই ভাইয়ের মধ্যে বিবাদ শুরু হয়েছে। আমি তোমার রান্নাঘর থেকে ওই তেল চুরি করেছিলাম, যেই তেল দিয়ে তোমার রান্নাঘর সোনার হয়ে গিয়েছিল। ওই দিন আমি জাদু বাদামের সব কথাই শুনে নিয়েছিলাম, আর এই সব কিছু আমার অহংকার আর লোভের জন্যই হয়েছে। আমার রান্নাঘর আর বাড়ি পুরো ঘাসের হয়ে গেছে, আর সেগুলো সব ছাগল খেয়ে নিয়েছে। কোনো ব্যাপার না, আজ থেকে আমরা সবাই একসাথেই থাকবো। ওই দিন থেকে ওরা সবাই একসাথে হাসি খুশি থাকতে লাগলো। হরিহর নিজের পরিবারের সাথে জঙ্গলের পাশে একটা ছোট্ট ঘরে বাস করত। সে জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে শহরে গিয়ে বিক্রি করত। এটাই ওর রোজগার ছিল। একদিন ওর স্ত্রী উষা বলল, কি গো, সারা জীবন কি কাঠ বিক্রি করেই চলবে? ভাত ডাল তো জুটছে, এতেই চলবে। এইভাবেই কিছুদিন চলে যাওয়ার পর একদিন হঠাৎই ওই জঙ্গলে ভয়ানক আগুন লেগে যায়। আগুন এত ভয়ানক ছিল যে আশেপাশের সমস্ত গ্রামই জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, আর সবাই নিজের প্রাণ বাঁচিয়ে পালাতে লাগলো, আর সব জিনিস পুড়ে ছাই হয়ে গেল। এখন কি হবে আমাদের? সব জমানো পয়সা যে পুড়ে ছাই হয়ে গেল। জঙ্গল যে পুড়ে ছাই, এবার কাঠ কোথা থেকে পাবো? পরের দিন ওরা ঘর পরিষ্কার করলো। ঘর বলতে শুধু ইটই ছিল যেখানে ওরা থাকতে লাগলো। তখনই ওর বড় জামাই বাড়িতে এসে বলল, শ্বশুরমশাই, টাকা বাঁচলো নাকি সেটাও পুড়ে গেছে? দেখুন, আপনাকে যে টাকাটা ধার দিয়েছিলাম সেটা আমিও ধারে নিয়েছিলাম। এবার আমি সেই টাকা কোথা থেকে দেবো? না বাবা, কিছু বাঁচেনি, আমার কাছে টাকা নেই। ওদের কাছে আর কিছুই বেঁচে ছিল না, আর ওদের সবারই খুব খিদেও পেয়েছিল। তখনই হরিহরের মেয়ে সীমার নজর বাড়িতে থাকা একটা আম গাছের উপর পড়ল। ও তাড়াতাড়ি গিয়ে কিছু কাঁচা আম পেড়ে নিয়ে আসে, আর কেটে নুন মাখিয়ে সবাইকে খেতে দেয়। বা দিদি, এটা তো খুব সুস্বাদু। হ্যাঁ সত্যি রে মা, তাই তো। হ্যাঁ, কিন্তু এর স্বাদ আরো বেশি বেড়ে যেতে পারে যদি মশলা মাখিয়ে আমরা বিক্রি করতে পারি। কি মশলা রে মা? আরে ওই মশলা, ধনে, জিরে, লঙ্কা, রসুন বাটা, আরো কিছু বিশেষ মশলা ওতে যোগ করে আমরা এটা বিক্রি করতে পারি। কিন্তু জিনিসপত্রের জন্য টাকা কোথা থেকে আসবে? তখন বিমলা
আঁচলে বাঁধা 200 টাকার নোট বার করে দিয়ে বলল, এটাই শেষ সম্বল গো, যেটা তুমি কালকে আমাকে দিয়েছিলে। শাড়ির আঁচলে বাঁধা ছিল তো, তাই বেঁচে গেছে। যদি সীমার ব্যবসাটা দাঁড়িয়ে যায় তাহলে এই টাকা আবার ফিরে আসবে। এরপর সীমা অন্য গ্রামে গিয়ে প্রয়োজনীয় সমস্ত কিছু জিনিস কিনে নিয়ে এলো। এরপর কাঁচা আম কেটে মশলা মাখিয়ে সবাইকে দিল। হরিহর বলল, বাহ মা, এটা তো খুব সুস্বাদু। আমি এক্ষুনি গাছ থেকে আম পেড়ে আনছি, তারপর মশলা মাখিয়ে আমরা এগুলো বাজারে বিক্রি করতে যাব। এরপর হরিহর গাছ থেকে অনেক আম পেড়ে সীমাকে নিয়ে সেগুলো বাজারে বিক্রি করতে গেল। কাঁচা মশলা আম, কাঁচা মশলা আম, 10 টাকায় কাঁচা মশলা আম, কে নেবে 10 টাকায় কাঁচা মশলা আম? এই খেয়ে যান সুস্বাদু কাঁচা মশলা আম, একবার খেলে বারবার খাবেন কাঁচা মশলা আম। ওদের আম আর কাঁচা মশলার গন্ধে কাস্টমাররা ওদের দোকানে এলো আর সমস্ত কাঁচা আম খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে গেল এবং ওরা বাড়িতে ফিরে এলো। কি হয়েছে গো, তোমরা এত তাড়াতাড়ি ফিরে এলে? এই বিমলা, দেখো আমাদের সব আম বিক্রি হয়ে গেছে, দেখো কত টাকা। টাকা দেখে সবাই খুব খুশি হয়। আর পরের দিন হরিহর আবার অনেক কাঁচা আম পেড়ে নিয়ে বিক্রির জন্য বাজারের উদ্দেশ্যে রওনা হলো। হরিহর যখন বাজারে গিয়ে কাঁচা আম বিক্রি করছিল, অন্যদিকে সীমা তখন অন্য গ্রামে গিয়ে কাঁচা আম বিক্রি করছিল। ওদের ভালোই উপার্জন হতে লাগলো। এরপর সীমা কাঁচা আমের সাথে আম পাঁপড় বানিয়েও বিক্রি করতে লাগলো, যাতে ওর উপার্জন আরও বেড়ে গেল। বাবা, এই নাও টাকা, জামাইবাবুর টাকাটা ফেরত দিয়ে দাও। আর বাবা, কদিনের মধ্যেই আমি একটা বড় দোকান খুলতে চলেছি। তখনই ওদের দরজায় একটি ছেলে এলো। আচ্ছা, মশলা মাখানো কাঁচা আম বিক্রি করছিলেন যিনি, তার বাড়ি কি এটা? হ্যাঁ বলুন, আমিই কাঁচা আম বিক্রি করি। দেখুন, আমার এখানে প্যাকিংয়ের কাজ হয়। আমি জিনিসপত্র কিনে সেগুলোকে বিক্রি করি প্যাকিং করে। তাই আমার 200 আম পাঁপড় আর ওই 100 মতো মশলার প্যাকেট চাই। হ্যাঁ হ্যাঁ, পেয়ে যাবেন। তাহলে কবে আসবো নিতে? 10 দিন লাগবে। 10 দিনের মধ্যে সীমা কাঁচা আমের মশলা আর 200 প্যাকেট আম পাঁপড় বানিয়ে দিয়ে দিল। আর অমিত ওগুলো বাজারে বিক্রি করলে ওরও খুব প্রফিট হয়। আর তাই সে সীমাকে আরও অর্ডার দিল। আর এইভাবেই সীমা আর অমিত নিজেদের কাজ করে অনেক টাকা উপার্জন করতে লাগলো। আর একদিন, আমি জানি সীমা, তুমি জীবনে অনেক কষ্ট করেছো, কিন্তু সীমা, আমি তোমায় অনেক ভালোবাসি আর আমি তোমায় বিয়ে করতে চাই। আর আমি চাই তোমার জীবনের সব কষ্ট মুছে দিতে। বিয়ে করবে আমায়? এই শুনে সীমা ঝটপট হ্যাঁ বলে দিল আর ওরা দুজনে বিয়ে করে নিল। Thanks for watching.